আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের এই স্বাধীনতা অর্জন এবং এই স্বাধীনতা অর্জনের পিছনে যারা কাজ করেছেন, যারা মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছেন বা যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, সবাইকে রিজনাল স্পোর্টস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং সেই সাথে বাংলাদেশের মানুষ আজকের এই দিনটা অনেকভাবে উদযাপন করছে, যেহেতু আজকে বিজয় দিবস। সো আজকের এই দিনটা মানুষের মধ্যে অনেক বেশি উদযাপনের একটা ভাব কিন্তু ছিল এবং সেই উদযাপনের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। এবং বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচটা শ্বাসরুদ্ধকর একটা জয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষকে কিন্তু একটা বিজয় উপহার দিয়েছে। এবং বাংলাদেশের মানুষ যারা ক্রিকেটকে বেশি ভালোবাসেন তাদের কাছে কিন্তু আজকের এই দিনটা অনেক বেশি স্পেশাল। এবং যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আজকের এই দিনটা অনেক বেশি স্পেশাল এবং যারা ক্রিকেটটা অনেক বেশি ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই দিনটা আরও বেশি স্পেশাল। এবং আমরা সবাই জানি যে রিসেন্টলি বাংলাদেশ খুব একটা ভালো ফর্মে নেই এবং বাংলাদেশ খুব একটা ভালো খেলতে পারতেছে না। সো এর মধ্যে যদি বাংলাদেশ এরকম একটা জয় উপহার দেয়, সেটা কিন্তু আসলে বাংলাদেশ দলের প্রতি যে ভালোবাসা বা শ্রদ্ধা বা বাংলাদেশ টিমের প্রতি যে একটা ইমোশন, সেটা কিন্তু আরও অনেক বেশি মাত্রা বাড়িয়ে দেয়। এবং সেই সাথে আজকের দিনটা অনেক বেশি উদযাপন করার মতো একটা দিন এবং বাংলাদেশ এই উদযাপনের সামিল হতে পেরেছে। এবং আমরা এই উদযাপন বা এই ভিডিওটা আমি নাও বানাইতে পারতাম। বাংলাদেশ কিন্তু ম্যাচে খুব একটা ভালো খেলতেছিল না এবং বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যাবে ঠিক তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ফরম্যাটের 3টা সিরিজ খেলার কথা ছিল। এর মধ্যে টেস্ট, ওডিআই এবং টি-20 ফরম্যাট। টেস্টে তো কোনো রকমভাবে মানটা বাঁচিয়েছে, বাট ওডিআই ফরম্যাটে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। খুব একটা বলতে একদমই বাজে খেলেছে, কারণ আমরা সবাই জানি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ফরম্যাটে বাংলাদেশ লাস্ট 11টা ম্যাচে বাংলাদেশ কিন্তু জয় ছিল, জয়ের রেকর্ডটা ধরে রেখেছিল এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জয়হীন ছিল। এবং বাংলাদেশ কবে ওডিআইতে হোয়াইট হাউস হয়েছে সেটা কিন্তু আমার আপনার কারোর জানা নেই। খুব সম্ভবত 2012 সালে বা 11 সালের দিকে হয়তো বাংলাদেশ শেষবারের মতো হোয়াইট হাউস হয়েছিল এবং এরপরে বাংলাদেশ তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআই ফরম্যাটে হোয়াইট হাউস হলো। সো এটা কিন্তু অনেক বেশি একটা দুঃখের একটা খবর ছিল। সো এরপরে টি-20 ফরম্যাটের যখন সিরিজটা শুরু হবে, এই টি-20 ফরম্যাটের সিরিজটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি প্রত্যাশা থাকার মতো একটা অবস্থানে বাংলাদেশ দল ছিল না। কারণ যখন স্কোয়াডটা ঘোষণা করা হয়, সেই স্কোয়াডে নিয়মিত দলের যে 4জন ক্রিকেটার তারা কিন্তু ছিলেন। এর মধ্যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, তাদেরকে সারা স্কোয়াডটা ঘোষণা করা এবং সেখানে রিপন মণ্ডল প্রথমবারের মতো ডাক পান। হাসান মাহমুদ তিনি অনেকদিন পরে টি-20 ফরম্যাটের স্কোয়াডে ডাক পান এবং সেই সাথে পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারি, তাদেরকে কিন্তু টি-20 ফরম্যাটের যে দলটা সেখানে কিন্তু তাদেরকে ডাকা হয়। এবং বাংলাদেশ প্রথম ম্যাচ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টি-20 ম্যাচটা 16 ডিসেম্বর ভোর সকাল 6টায় ম্যাচটা শুরু হয় এবং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে যাচ্ছে দেয় একটা পারফরমেন্স করেন। আমি যদি এটা ছোট্ট করে বিশ্লেষণ করি তাহলে তাদের একাদশ নিয়ে যদি আমি প্রথমে কথা বলি, তাহলে একাদশে 3জন পেস বোলার এবং সেই সাথে 2জন স্পিনার নিয়ে তাদের একাদশটা সাজায় এবং সেই সাথে 6জন ব্যাটসম্যান নিয়ে মোটামুটি বাংলাদেশের একাদশটা সাজানো হয়। এবং ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। যথারীতি তামিম তিনি খুব একটা ভালো খেলতে পারেনি, তিনি 11 বলে মাত্র 6 রান করে আউট হয়ে যান। বাট এক প্রান্তে আগলে রাখেন সৌম্য সরকার এবং সৌম্য সরকার এই মুহূর্তে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। তিনি গ্লোবাল সুপার লিগের ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট তিনি অনেকগুলো অর্জন করেছেন এবং সেই সাথে গ্লোবাল সুপার লিগের টপ রান স্কোরার ছিলেন টি-20 ফরম্যাটের যেহেতু টুর্নামেন্টটা। সো সৌম্য সরকারকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের একটা এক্সপেকটেশন ছিল এবং সেই সাথে আমরা সবাই হয়তো ভেবেইছিলাম যে সৌম্য সরকার ভালো খেলবে, আর কেউ যদি ভালো নাও খেলে। বাট সবচেয়ে বিতর্কের জায়গা সেটা হচ্ছে লিটন কুমার দাস, যেহেতু গত 10 ম্যাচের ভিতরে প্রায় 7 থেকে 8টা ম্যাচে তিনি খুব একটা ভালো করতে পারেনি, একদমই বাজে খেলেছেন। এই বছরে তিনি খুব সম্ভবত 6-7 ম্যাচে তিনি 4 থেকে 5 রান করেছেন। সো একটা দলের টপ অর্ডার ব্যাটসম্যান এবং সেই সাথে টি-20 স্কোয়াডের ক্যাপ্টেন্সির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং এই রকমের একটা ব্যাটসম্যানের থেকে এরকম একটা ফর্ম আশা করা কখনোই যায় না। এবং সেই সাথে সেই প্লেয়ারকে দলে রাখা এবং সেই প্লেয়ারকে ক্যাপ্টেন্সির দায়িত্ব ভারটা দেয়া এবং তিনি ক্যাপ্টেন্সি হিসেবে মাঠে কতটুকু ভালো করেছে সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। এর আগে তিনি যখন অর্থাৎ তানজিদ হাসান তামিম যখন আউট হয়ে যান, এরপরে লিটন কুমার দাস এসে প্রথম বলেই তিনি গোল্ডেন ডাকে আউট। সো এই আউটের মাধ্যমে লাস্ট 7-8টা ইনিংসে তিনি খুব সম্ভবত 4-5 বার 0 রানে আউট হয়ে গেলেন। এরপরে মূলত আফিফ হোসেন ধ্রুব তিনি খুব একটা ভালো করতে পারেনি, তিনি 11 বলে মাত্র 8 রান করে তিনিও প্যাভিলিয়নের পথ ধরে। কিন্তু সৌম্য সরকার এবং জাকের আলী অনেকের যে পার্টনারশিপ সেটা আসলে মূলত বাংলাদেশকে ম্যাচে রাখে এবং এরপরে জাকের আলী অনেক তিনি 27 বলে 27 রান করে আউট হন এবং সৌম্য সরকার তিনিও 32 বলে 43 রান করে আউট হয়ে যান। এরপরে মূলত শেখ মেহেদী এবং
শামীম হোসেন পাটোয়ারির যে জুটিটা ছিল সেটা আসলে বাংলাদেশের যে পুরো খেলার যে মোমেন্টাম সেটা কিন্তু ঘুরিয়ে দেয় এবং আমরা সবাই জানি যে খেলাটা হচ্ছে সেন্ট ভিনসেন্টে এবং সেটা কিন্তু স্পিনটার্ক একটা উইকেট এবং সেখানে ফার্স্ট ইনিং অ্যাভারেজ খুব বেশি হলে 130 বা 135 ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর এবং যারা প্রথমে ব্যাট করে তারা কিন্তু 67% ম্যাচ কিন্তু তারা জিততে পেরেছে এবং বাকি 33% ম্যাচ কিন্তু তারা জিততে পেরেছে যারা পরে ব্যাট করে। সো বাংলাদেশ দল সেখান থেকে মোটামুটি একটা লড়াই করার পুঁজি পায়। 20 ওভার শেষে বাংলাদেশ 147 রান করে এবং 148 রানের টার্গেটে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে তারাও কিন্তু খুব একটা ভালো শুরু করতে পারেনি এবং সেখানে আমি যদি বলি তাহলে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ তারা কিন্তু দুর্দান্ত বল করেছে এবং পাওয়ার প্লের ভিতরে তাদেরকে আটকে রেখেছে এবং সেই সাথে প্রায় 2 থেকে 3টা উইকেট তারা পাওয়ার প্লের ভিতরে নিতে পেরেছে এবং বাংলাদেশ কিন্তু সেখানেই মোটামুটি ম্যাচে একটা তাদের যে একটা লাগাম ধরা সেটা কিন্তু তারা ধরতে পেরেছিল। কিন্তু সবচাইতে যে ভালো কাজটা করেছেন এবং দুর্দান্ত কাজ করেছেন তিনি হচ্ছেন শেখ মেহেদী এবং শেখ মেহেদী তিনি 13 রান দিয়ে 4টা উইকেট নিয়েছেন এবং মূল্যবান 4টা উইকেট নিয়েছেন এবং টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত তিনি একাই ধসিয়ে দিয়েছেন। সেখানে নিকোলাস পুরান, রস্টন চেজ বা জনসন চার্লসের মতো প্লেয়ারকে তিনি কিন্তু আউট করেছেন। মূলত এরপরে বাংলাদেশ দল পুরোই ম্যাচের মোমেন্টাম হাতের মধ্যে নিয়ে নেয়, কারণ একটা সময় আমরা দেখি যে 60 বা 61 রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের প্রায় 7টা উইকেট চলে গিয়েছে, তখন বাংলাদেশের হাতের মধ্যেই ম্যাচটা ছিল। কিন্তু ক্রিজে ছিলেন রবমান পাওয়েল এবং রোমারিও শেপার্ড এবং আমরা সবাই জানি যে ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং লাইন আপ সেটা হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত সবাই কিন্তু বিগ হিট খেলতে পারে এবং আমরা যেটা আজকে ম্যাচে দেখলাম রবমান পাওয়েল এবং রোমারিও শেপার্ড তারা মোটামুটি ক্রিজে যখন সেট হয়ে গেল এরপরে ক্যাপ্টেন্সির যে ভুলের কথা যা আমি আগে বললাম এবং ক্যাপ্টেন্সির ভুলের কথাটা যে আমি একটু আগে বললাম সেটা যদি আমি এখন বলি তাহলে যে ওভারটাতে তাসকিন আহমেদ তিনি বল করতে আসলেন সেই ওভারটাতে আসলে তাসকিন আহমেদকে বল দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। যখন একটা দল ধরেন আমি বাংলাদেশের ক্যাপ্টেন, অপোনেন্ট টিমের সবচেয়ে সেরা ব্যাটসম্যান জুটিটা কিন্তু এই মুহূর্তে ক্রিজে আছে এবং এই জুটির পরে খুব একটা ভালো ব্যাটসম্যান নেই। সো ক্যাপ্টেন হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার দলের সেরা বলারকে কিন্তু ওই মোমেন্টে কাজে লাগানো, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই কাজটা করতে পারেনি এবং লিটন কুমার দাস ঠিক এই জায়গায় ভুলটা করেন এবং তাসকিন আহমেদকে বোলিংয়ে নিয়ে আসার পরে বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরে যাওয়ার মতো একটা অবস্থানে চলে গিয়েছিল এবং বাংলাদেশ সেই ওভারে 24 রান দেওয়ার মাধ্যমে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা প্রায় ফসকে গিয়েছিল এবং একটা পর্যায়ে বাংলাদেশ হচ্ছে 24 বলে 27 রানের একটা ইকুয়েশন ছিল। সেখান থেকে বাংলাদেশের যে গোছানো বোলিং লাইন আপ সেই থেকে শুরু করে বাংলাদেশের কিছু দুর্দান্ত বল এই সব কিছু মিলাই কিন্তু বাংলাদেশ মোটামুটি ম্যাচে ছিল, কিন্তু সেইভাবে না। ওয়েস্ট ইন্ডিজ পুরোটাই তাদের হাতে লাগামটা ছিল এবং লাস্ট 2 ওভারে 19 রান দরকার ছিল এবং লাস্ট ওভারে 10 রান দরকার ছিল এবং সবচেয়ে ভালো যে কাজটা সেটা হচ্ছে বাংলাদেশের 19তম ওভার এবং 20তম ওভার সবচেয়ে ভালো হয়েছে এবং সেই সাথে আমি যদি আপনাদেরকে বলি তাহলে 19তম ওভারে তানজিম হাসান সাকিব তিনি দুর্দান্ত বল করেছেন, সেই সাথে তিনি খুব কম রান কনসিড করেছেন বাট তিনি ভালো বল করেছেন এবং লাস্ট ওভারে যখন 10 রান প্রয়োজন হয় তখন আসলে মূলত প্রথম বলটা ফেস করে আলজারি জোসেফ ফেস করার ফলে তিনি 1 রান নিয়ে রোবমান পাওয়েলকে স্ট্রাইকটা দিয়ে দেন এবং স্ট্রাইক দেওয়ার পরে তিনি যে কাজটা করেছেন তিনি খুব একটা ভালো করতে পারেন এবং হাসান মাহমুদের উপর একটা বিশ্বাস ছিল, কারণ হাসান মাহমুদের বলের উপর একটা কন্ট্রোল তার সবসময় থাকে এবং তার দুর্দান্ত ডেলিভারিতে রোবমান পাওয়েল যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তখন কিন্তু বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়ে যায় এবং বাংলাদেশ কিন্তু তারা 7 রানের ব্যবধানে ম্যাচটা জিতে যায় এবং ওয়েস্ট ইন্ডিজকে 140 রানের মধ্যে অল আউট করে ফেলে এবং বাংলাদেশ 7 রানে ম্যাচটা জিতে যায়। সো এই যে ম্যাচটা জিতলো এবং বাংলাদেশের যে টোটাল পারফরমেন্স সেটাকে আপনি 10-এর মধ্যে কত দিবেন বা আমি কত দিচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি, বাট এই ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের চোখে হয়তো আপনারা শেখ মেহেদীকে ম্যান অফ দ্য ম্যাচ দিতে পারবেন বা তাকে টার্নিং পয়েন্ট হিসেবে তার যে বল করাটা সেটা আপনারা দেখতে পারেন, কিন্তু বাংলাদেশের ইনিংসের টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির যে 13 বলে 27 রানের যে ইনিংসটা সেটা হচ্ছে সবচাইতে বড় টার্নিং পয়েন্ট এবং তিনি যদি ওই মুভমেন্টে 13 বলে 27 রান করতে না পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ এত বড় একটা মানে মোটামুটি একটা লক্ষ্য বা যে পুঁজিটা 147 রানের যে একটা পুঁজি সেটা কিন্তু কখনোই পেত না। সো আমি আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে আমি শামীম হোসেন পাটোয়ারির যে ইনিংসটা সেটাকে আমি রাখবো এবং 13 বলে 27 রান করেছেন। আই থিঙ্ক তাকে ম্যান অফ দ্য ম্যাচটা দিলেও কিন্তু ক্ষতির কোনো কিছু হবে না। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।